হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদের পি ব্লক এলিমেন্টসগুলোর মধ্যে গ্রুপ 18 এলিমেন্টস সম্পর্কে আলোচনা করব। গ্রুপ 18 এলিমেন্টসের মধ্যে কারা কারা পড়ে? গ্রুপ 18 এলিমেন্টসের মধ্যে নিষ্ক্রিয় মৌলগুলো পড়ে, তোমরা জানো। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এগুলোর মধ্যে রেডন কিন্তু মনে রাখবে, রেডন কিন্তু তেজস্ক্রিয় মৌল, বাদবাকিগুলো তেজস্ক্রিয় মৌল নয়। আর এই নিষ্ক্রিয় মৌলগুলোর ক্ষেত্রে তোমরা জানো যে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন আছে এবং ইলেকট্রন বিন্যাস হবে ওদের কি? হিলিয়ামের ক্ষেত্রে হবে 1s2 দুটো ইলেকট্রন, এছাড়া নিয়নের ক্ষেত্রে হবে 2s2 2p6, আর্গনের ক্ষেত্রে হবে 3s2 3p6, ক্রিপ্টনের ক্ষেত্রে হবে 4s2 4p6, জেননের ক্ষেত্রে হবে 5s2 5p6, রেডনের ক্ষেত্রে হবে 6s2 6p6। তাহলে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকলে ন্যাচারালি তারা বিক্রিয়া করার কথা নয় এবং সেই জন্য ওদের নাম হয়েছে নিষ্ক্রিয় মৌল। কিন্তু দেখা গেছে যে জেননের কিছু কিছু যৌগ আবিষ্কার হয়েছে এবং জেনন রিয়াকশন করছে, এটা পাওয়া গেছে, জেননের কিছু যৌগ পাওয়া গেছে। আর বাদবাকি মৌলগুলোর এখনও সেই রকম কোনো যৌগ, উল্লেখযোগ্য কোনো যৌগ আবিষ্কার হয়নি বলে সেইগুলোর সম্পর্কে তোমাদের এখন না জানলেও চলবে, কিন্তু জেননের সম্পর্কে জানতে হবে। এছাড়া মৌলগুলোর মধ্যে যে কম্পারিজনগুলো, অর্থাৎ কেন তারা কারা কারা বিক্রিয়া করে না এবং জেনন কেন করে, সেটা তোমাদের জানতে হবে। যেমন এই বিক্রিয়া করবে কারা, এটা নির্ভর করে হচ্ছে আয়নায়ন এনথ্যালপি বা আয়নাইজেশন এনথ্যালপির উপর নির্ভর করে, আর হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেইন এনথ্যালপির উপর নির্ভর করে। এখন দেখা গেছে যে আয়নাইজেশন এনথ্যালপি হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন এগুলোর, ক্রিপ্টন এগুলোর খুব বেশি। জেননের ক্ষেত্রে হিলিয়ামের হচ্ছে 2372 2372 কিলোজুল মোল ইনভার্স, আর জেননের সেখানে হচ্ছে 1170 কিলোজুল মোল ইনভার্স। রেডনের অবশ্য আরো কম, 1037 কিলোজুল মোল ইনভার্স। আবার ইলেকট্রন গেইন এনথ্যালপি, সেটা হচ্ছে যে ইলেকট্রন গেইন এনথ্যালপি সাধারণত নেগেটিভ হয়, ঋণাত্মক হয়, কিন্তু এদের সবারই ধনাত্মক। সেই জন্য কি হয়, ইলেকট্রন গেইন এনথ্যালপি অর্থাৎ এরা ইলেকট্রন গেইন করে কখনো রিয়াকশন হয় না, সেই জন্য এদের জারণ স্তর ধনাত্মক হয়, ঋণাত্মক হয় না। তাহলে জেনন কিভাবে বিক্রিয়া করে এবং কেন করে এবার বুঝলে, যে জেনন ইলেকট্রন গেইন এনথ্যালপি আয়নাইজেশন এনথ্যালপি অপেক্ষাকৃত কম বলে জেননের কিছু যৌগ পাওয়া গেছে এবং জেনন রাসায়নিক বিক্রিয়া করে। এবারে তোমরা বই থেকে এগুলো পড়ে নেবে। জেননের কতগুলো জারণ স্তর আছে, জেননের +2 জারণ স্তর হতে পারে, +4 জারণ স্তর হতে পারে, +6 জারণ স্তর হতে পারে, +8 জারণ স্তর হতে পারে। আমি এখানে বোর্ডে দেখিয়েছি জেননেরই। এখানে ইলেকট্রন বিন্যাস 5s2, এটা গ্রাউন্ড স্টেট অর্থাৎ স্থিতাবস্থায় দেখা যাচ্ছে যে স্থিতাবস্থায় এদের 5s2 5p6। তারপরে এক্সাইটেড স্টেট অবস্থায় প্রথম কিছুটা শক্তি গ্রহণ করে পরিবেশ থেকে, করে এক্সাইটেড স্টেটে হয়ে যায়, একটা ইলেকট্রন 5p থেকে 5d তে চলে আসে, অর্থাৎ দুটো বিজোড় ইলেকট্রন হয়ে যায় তখন। সেই জন্য +2 জারণ স্তর তৈরি হলো এইভাবে। তারপরে আবার একটা p থেকে ইলেকট্রন যদি আবার d তে চলে যায়, যেহেতু খালি d অরবিটাল রয়েছে তাহলে d তে আবার চলে যায়, তখন 4টে বিজোড় ইলেকট্রন হয়ে গেল। 4টে বিজোড় ইলেকট্রন হওয়ার জন্য তাহলে এটা +4 জারণ স্তর হয়ে যাবে। এরপর দেখা যাবে যে হচ্ছে আবার একটা ইলেকট্রন যদি d অরবিটালে চলে যায় তাহলে +6 জারণ স্তরে আসবে। আবার 5s থেকে আবার একটা ইলেকট্রন যদি d তে চলে যায় তাহলে 8টাই বিজোড় ইলেকট্রন হয়ে গেল, তাহলে +8 জারণ স্তর পর্যন্ত সম্ভব। তাহলে এইভাবে আমরা দেখব যে জেননের জারণ সংখ্যা +2 +4 +6 +8 পর্যন্ত হতে পারে। তাহলে এই বিক্রিয়াগুলো, এই যৌগগুলো কিভাবে আছে,
জেননের কিছু ফ্লোরাইড যৌগ আছে, কিছু অক্সিফ্লোরাইড যৌগ আছে, এইগুলো তোমাদের পড়তে হবে। আর জেননের কিছু অক্সাইড যৌগ আছে, সেই যৌগগুলো আমাদের পড়তে হবে। তো এইগুলো কিভাবে, এই যৌগগুলো কিভাবে তৈরি হয়, কিভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে, জেনন কিভাবে রাসায়নিক বিক্রিয়া করে, জেননের ফ্লোরাইড কিভাবে তৈরি হয় এবং ফ্লোরাইডগুলোর ধর্ম কি হয়, আবার ফ্লোরাইডগুলোর আর্দ্র বিশ্লেষণ হয়, এই বিক্রিয়াগুলো তোমরা বই থেকে একটু রিয়াকশানগুলো মুখস্থ করে রাখবে। যে আর্দ্র বিশ্লেষণ হয় জেননের ফ্লোরাইডগুলো অক্সিফ্লোরাইড তৈরি করে, অক্সাইড তৈরি করে, এগুলো একটু ভালো করে পড়ে রাখবে। এখন আমি তোমাদের বোঝাবো যে ফ্লোরিনের এই হাইব্রিডাইজেশন, জেননের হাইব্রিডাইজেশনগুলো পড়াবো, হাইব্রিডাইজেশনের স্তরগুলো, সংকরায়নের স্তরগুলো পড়াবো। তো সংকরায়নের স্তরগুলো জানতে গেলে তাহলে ইলেকট্রন বিন্যাস জানতে হবে। এইবার দেখো তোমরা, যখন জেনন ফ্লোরাইড যৌগ গঠন করছে, তাহলে ফ্লোরাইড যৌগ গঠন করার সময় একটা করে বিজোড় ইলেকট্রন লাগবে। একটা করে বিজোড় ইলেকট্রন লাগার জন্য যদি জেনন দুটো ফ্লোরিনের সঙ্গে রিয়াকশন করে, দুটো ফ্লোরিনের সঙ্গে রিয়াকশন করলে এই দুটো বিজোড় ইলেকট্রন হবে, অর্থাৎ ডি অরবিটালের একটা এস অরবিটাল, পি অরবিটাল আর ডি অরবিটালের একটা নিয়ে সংকরায়িত অবস্থা হবে sp3d। তাহলে sp3d হলে জেনন, তখন জেনন দুটো ফ্লোরিনের সঙ্গে বিক্রিয়া করবে, হাইব্রিডাইজেশন হয়ে যাবে sp3d। আবার এটাতে দেখো, এটাতে চারটে বিজোড় ইলেকট্রন আছে, তাহলে চারটে ফ্লোরিনের সঙ্গে রিয়াকশন করতে পারবে, রিয়াকশন করে XeXcF4 তৈরি করবে। এটাতে তাহলে কতগুলো হচ্ছে sp3d2, sp3d2 হাইব্রিডাইজেশন হবে। এটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে 6টা ফ্লোরিনের সঙ্গে রিয়াকশন করতে পারবে, তাহলে 6টা ফ্লোরিনের সঙ্গে রিয়াকশন করতে পারলে HCF6, এখানে তাহলে হাইব্রিডাইজেশন হবে sp3d3। ফ্লোরাইড যৌগগুলোর মধ্যে আমরা এই কটা যৌগ পেয়েছি এবং এই কটা যৌগ, এই তিনটে যৌগের হাইব্রিডাইজেশন এরকম টাইপের হবে। তাহলে ফ্লোরাইড যৌগগুলো XeF2 যদি sp3 হাইব্রিডেশন হয় তাহলে এর গঠন হবে সরলরৈখিক হবে, অর্থাৎ XeF2 Xc থাকবে, উপরে একটা ফ্লোরিন, নিচের দিকে একটা ফ্লোরিন লিখতে পারি, আর রয়ে গেল এখানে তিনটে জোড় ইলেকট্রন নিঃসঙ্গ ইলেকট্রন হিসাবে থাকবে। এই নিঃসঙ্গ ইলেকট্রন একটা ত্রিভুজাকৃতি মতো থাকবে, এই ত্রিভুজাকৃতি নিঃসঙ্গ ইলেকট্রন, দুটো করে ইলেকট্রন, অর্থাৎ একটা ত্রিভুজের মতো সমবাহু ত্রিভুজ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলে 3 জোড়া ইলেকট্রন থাকবে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, আর দুটো ফ্লোরিন উপরের দিকে থাকবে, নিচের দিকে একটা থাকবে, সেই জন্য সরলরৈখিক গঠন হবে। XeF4 আমরা দেখব যে sp3d2 সংকরায়িত হচ্ছে, sp3d2 হচ্ছে, এটা হচ্ছে দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থেকে যাবে, আর 4টে ফ্লোরিন চারদিকে থাকবে এবং একটা বর্গক্ষেত্রের চারদিকে 4টে ফ্লোরিন থাকবে, উপরে এক জোড়া ইলেকট্রন থাকবে, নিচে এক জোড়া ইলেকট্রন থাকবে, তখন সেটা হয়ে যাবে sp3d2 হাইব্রিডাইজেশন এবং গঠনটা হবে সমতলিক বর্গাকার গঠন হবে। এরপরে যখন XeF6 তৈরি করবে, তখন XeF6 এ আমরা দেখতে পাবো 6টা বিজোড় ইলেকট্রন আছে, 6টা বিজোড় ইলেকট্রনে ফ্লোরিন আছে। তাহলে জেনন মাঝখানে থাকবে, জেনন মাঝখানে থেকে চারদিকে 4টে সমতলিক বর্গক্ষেত্র একটা থাকবে, বর্গক্ষেত্রের 4টে কোণায় 4টে ফ্লোরিন থাকবে, আর বর্গক্ষেত্র থেকে উপরের দিকে একটা ফ্লোরিন, নিচের দিকে একটা ফ্লোরিন হবে। তাহলে এই ধরনের গঠনে অ্যাকচুয়ালি বা এই ধরনের হাইব্রিডাইজেশন sp3d3 তে গঠন হওয়া উচিত পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয় হওয়া উচিত, কিন্তু এখানে অ্যাকচুয়ালি অষ্টতলীয় গঠন হয়।
8টা তল থাকে, 8টা তলের মধ্যে আবার এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থেকে যাচ্ছে। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকার জন্য সেই VSEPR তত্ত্ব অনুসারে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সঙ্গে বন্ধনের যে বিকর্ষণ হয়, এই বিকর্ষণের ফলে দেখা যাবে যে চারটে ফ্লোরিন এইভাবে থাকলো, একটা বর্গক্ষেত্রের চারদিকে চারটে ফ্লোরিন থাকলো। চারটে ফ্লোরিনের এবার নিচের দিকে একটা ফ্লোরিন চলে যাবে বর্গক্ষেত্রে, আর উপরের দিকে একটা ফ্লোরিন থাকবে। অর্থাৎ একটা বর্গক্ষেত্রের উপরের দিকে একটা পিরামিড, নিচের দিকে একটা পিরামিড হবে। এটা হচ্ছে অষ্টতলীয় গঠন, কিন্তু এখানে এক জোড়া ইলেকট্রন রয়ে গেছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকার জন্য নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এখানে রয়ে গেছে, তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সঙ্গে এই ফ্লোরিন এই বন্ডের কিছুটা বিকর্ষণ হবে। বিকর্ষণ হয়ে অষ্টতলীয় যে গঠন, অষ্টতলীয় গঠনটা একটু বিকৃত হয়ে যাবে। তাহলে এই গঠনটাকে আমরা বলবো বিকৃত অষ্টতলকীয়। এই গঠনটাকে আমরা বলবো বিকৃত অষ্টতলকীয়। এইরকম ফ্লোরাইডগুলোর গঠন হলো। এবারে অক্সাইডগুলোর যখন গঠন হবে সেগুলো তোমরা ভালো করে বুঝবে। অক্সাইডগুলো যখন গঠন করবে তখন কিন্তু অক্সিজেনের সঙ্গে যে বন্ড হবে ডবল বন্ড, তার মধ্যে একটা হবে সিঙ্গেল বন্ডের সঙ্গে একটা সিগমা বন্ড হবে, আর পাই বন্ড হবে আর একটা নিঃসঙ্গ ইলেকট্রন সঙ্গে হবে। তাহলে পাই বন্ড আর হচ্ছে সিগমা বন্ড এরকম করে থাকবে। ডবল বন্ডের মধ্যে একটা সিগমা বন্ড, একটা পাই বন্ড থাকবে। তাহলে অক্সাইড গুলোর মধ্যে জেননের কি কি অক্সাইড পাওয়া যায়? জেননের অক্সাইডগুলোর মধ্যে আমরা পাবো হচ্ছে XCO3 পাবো। XCO3 তে হাইব্রিডাইজেশন হয়, sp3 হাইব্রিডাইজেশন হয়। sp3 হাইব্রিডাইজেশন মানে হচ্ছে 6টা বিজোড় ইলেকট্রন তৈরি হবে। এই 6টা বিজোড় ইলেকট্রন এই জিনিসটা হবে, অর্থাৎ 6টা বিজোড় ইলেকট্রনের মধ্যে একটা s অরবিটাল আর 3টে p অরবিটাল মিলে sp3 হাইব্রিডাইজেশন হবে। sp3 হাইব্রিডাইজেশনের ফলে দেখা যাবে যে অক্সিজেনের সঙ্গে এই 3টে ইলেকট্রন কি করবে? সিগমা বন্ধন তৈরি করবে। আর d অরবিটালে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো এমনি হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করবে না, সেইগুলো পাই বন্ধন তৈরি করবে। অর্থাৎ XCO3 sp3 হাইব্রিডাইজেশন হলে তোমরা জানো যে কিরকম গঠন হওয়া উচিত। গঠন হওয়া উচিত ছিল sp3 তে চতুস্তলকীয়, কিন্তু এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থেকে যাচ্ছে আর পাই বন্ধন হচ্ছে, সুতরাং গঠনাকৃতি এখানে হয়ে যাবে অনেকটা পিরামিডের মতো, পিরামিডীয় হয়ে যাবে। পিরামিডীয় মানে হচ্ছে XC থাকবে পিরামিডের মতো, এই হবে। আর হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় উপরের দিকে এরকম থাকবে। এটা হচ্ছে পিরামিডের মতো। এছাড়া XCO4 গঠন হয় যখন, XCO4 এর সব ইলেকট্রন বিজোড় ইলেকট্রন হয়ে যায়, অর্থাৎ এরকম হয়ে যায় XCO4। XCO4 এ আমরা দেখব এখানেও sp3 হাইব্রিডাইজেশন হবে। sp3 হাইব্রিডাইজেশন হবে। sp3 হাইব্রিডাইজেশন হলে 4টে বিজোড় ইলেকট্রনের সঙ্গে 4টে অক্সিজেন প্রথমে সিগমা বন্ধন তৈরি করবে, তারপরে এই 4টে ইলেকট্রন এগুলো সংকরণে অংশগ্রহণ করেনি, হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করেনি, এই 4টে ইলেকট্রন পাই বন্ধন গঠন করবে। অর্থাৎ 4টে ইলেকট্রনই এখানে পাই বন্ধন, 4টে সিগমা বন্ধন, 4টে পাই বন্ধন তৈরি করবে, কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে না। তাহলে সেখানে গঠনটা কি হয়ে যাবে? সেখানে গঠনটা এরকম চতুস্তলকীয় হয়ে যাবে, এরকম হয়ে যাবে। XC এইটার মতো 3টে অক্সিজেন থাকবে, আর উপরের দিকে একটা হবে চতুস্তলকীয় হয়ে যাবে, অর্থাৎ টেট্রাহাইড্রাল স্ট্রাকচার হবে। ঠিক আছে,
এরপরে জেননের আরও কিছু আছে, অক্সোফ্লোরাইড যৌগগুলো আছে। অক্সোফ্লোরাইড মানে অক্সিজেনও থাকবে, ফ্লোরিনও থাকবে, এরকম যৌগ কিছু আছে। সেই যৌগগুলোরও গঠন তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। যেমন XCOF2 যৌগ আছে, XCOF4 যৌগ আছে, XCO2F2 যৌগ আছে, XCO3F2 যৌগ আছে, XCO2F4 যৌগ আছে। এই যৌগগুলোর গঠন ভালো করে প্র্যাকটিস করবে। যেমন একটা আমি বলে দিই, XCOF2, XCOF2-তে sp3d হাইব্রিডেশন হয়েছে। sp3d হাইব্রিডেশন হয়েছে মানে হচ্ছে একটা s অরবিটাল আর 3টে p অরবিটাল নেওয়া হয়েছে, একটা d অরবিটাল নেওয়া হয়েছে। এর মধ্যে আবার একটা অক্সিজেন আছে বলে একটা পাই বন্ধন আছে। তাহলে sp3 হাইব্রিডেশন যখন হয়েছে, sp3d হাইব্রিডেশন হয়েছে, 3টে বন্ধন জোড় হয়েছে অক্সিজেনের সঙ্গে। একটা 3টে বন্ধন জোড়ের মধ্যে একটা অক্সিজেনের সঙ্গে বন্ধন হয়েছে আর 2টো ফ্লোরিনের সঙ্গে বন্ধন হয়েছে, আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় 2টো থেকে গেছে। অর্থাৎ এইটা হবে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় 2টো থেকে গেছে, আর অক্সিজেনের সঙ্গে একটা পাই বন্ধন, একটা সিগমা বন্ধন, আর হচ্ছে 2টো ফ্লোরিনের সঙ্গে 2টো বন্ধন হয়েছে। তাহলে এইটার গঠন কীরকম হবে? এইটার গঠন হতে গেলে অ্যাকচুয়ালি ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় হওয়া উচিত, কিন্তু VSEPR তত্ত্ব অনুসারে এখানে 2 জোড়া ইলেকট্রন নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকার জন্য এটার গঠন অনেকটা টি আকৃতির মতো হবে। কীরকম হবে আমি একটু বোর্ডে লিখে দিচ্ছি, দেখো। এই জেনন থাকবে, এরকম থাকবে, এরকম থাকবে। অক্সিজেনের সঙ্গে একটা ডবল বন্ড হবে, আর একটা ফ্লোরিন, আর একটা ফ্লোরিন এরকম হবে, আর 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থেকে যাচ্ছে। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকার জন্য নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকার জন্য এইরকম গঠন হবে। এটা অনেকটা টি শেপের মতো হবে। তারপর XCOF4 যখন হবে গঠন, তখন হবে sp3d2 হাইব্রিডাইজেশন হবে। এটার গঠন অ্যাকচুয়ালি অষ্টতলকীয় হওয়া উচিত, কিন্তু বর্গ পিরামিড হবে। অর্থাৎ একটা চতুর্ভুজের একটা বর্গক্ষেত্রে চারিদিকে 4টে ফ্লোরিন থাকবে, অক্সিজেন উপরের দিকে থাকবে পিরামিডের মতো, আর 1 জোড়া লোন পেয়ার থেকে যাবে। এটার গঠন হবে এইটার মতো, এটার মতো XCOF4। 4টে ফ্লোরিনের সঙ্গে থাকবে, বন্ধন হবে, আর 2টো হবে অক্সিজেনের সঙ্গে। এটাতে হবে sp3d2 হাইব্রিডাইজেশন হবে, sp3d2 হাইব্রিডাইজেশন হবে। আর একটা হাইব্রিডেশনে অংশগ্রহণ করবে না, ওটা পাই বন্ধন গঠন করবে। পাই বন্ধন গঠন করার জন্য যে ইলেকট্রন লাগবে সেটা কিন্তু হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করবে না। তাহলে এখানে বিজোড় ইলেকট্রন 6টা আছে, 6টার মধ্যে আমার দরকার এখানে হচ্ছে 5টা দরকার। 4টে ফ্লোরিন আর একটা অক্সিজেনের সঙ্গে সিগমা বন্ধন হবে। তাহলে এই পর্যন্ত সিগমা বন্ধন হবে, আর এইটা বিজোড় ইলেকট্রন থেকে যাবে, থেকে গিয়ে সেটা পাই বন্ধন তৈরি করবে। তাহলে sp3d2 হাইব্রিডাইজেশন হবে আমরা XCOF4 এর মধ্যে। তাহলে XCOF4 এরকম যদি গঠন হয় তাহলে সেটা অষ্টতলকীয় হওয়া উচিত। 1 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আবার থেকে যাচ্ছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকার জন্য এটা বিকৃত হয়ে বর্গ পিরামিডের মতো গঠন করবে। এটার গঠনটা কিরকম আমি একটু দেখিয়ে দিই। XC থাকবে, চারদিকে 4টে ফ্লোরিন থাকবে, আর উপরের দিকে ডবল বন্ড ও থাকবে। এটা পিরামিডের মতো, উপর থেকে একটা বর্গক্ষেত্র থেকে পিরামিডের মতো উঠে গেছে, আর 1 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নিচের দিকে
নিচের দিকে থাকবে। তাহলে গঠনটা এরকম হবে বর্গ পিরামিডের মতো। ঠিক আছে, তাহলে এইরকম XCO2F2 গঠন করবে কিভাবে? XCO2F2-তে দুটো ফ্লোরিনের জন্য দুটো নিঃসঙ্গ দুটো বিজোড় ইলেকট্রন দরকার, দুটো অক্সিজেনের জন্য দুটো বিজোড় ইলেকট্রন দরকার, অর্থাৎ 4টে বিজোড় ইলেকট্রন দরকার, আর দুটো ইলেকট্রন এমনি থেকে যাবে, তার 4 2 মানে 6টা ইলেকট্রন থেকে যাবে। তাহলে 6টা ইলেকট্রন সেটাও এইরকম হবে। সেক্ষেত্রে আমরা কি হবে, হাইব্রিডাইজেশনটা কি হবে? হাইব্রিডাইজেশন হবে হচ্ছে sp3 ডিহাইব্রিডাইজেশন হবে, কারণ দুটো ইলেকট্রন আমাদের হাইব্রিডেশনে অংশগ্রহণ করবে না, পাই বন্ধন তৈরি করবে। দুটো অক্সিজেন আছে বলে দুটো পাই বন্ধন তৈরি করবে, তাহলে এই দুটোকে বাদ দিয়ে বাদ বাকি হাইব্রিডেশনে অংশগ্রহণ করবে। তাহলে sp3 ডিহাইব্রিডেশন হবে। তখন sp3 ডিহাইব্রিডেশন হলে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় হওয়া উচিত, কিন্তু সেটা লোন পেয়ার থেকে যাবে। লোন পেয়ার থাকার জন্য তার বিকৃত চতুস্তলকীয় গঠন হবে। XCO3F2, সেখানে আমাদের ইলেকট্রন দরকার কতগুলো? আমাদের সিগমা বন্ধনের জন্য 3টে, অক্সিজেনের জন্য 3টে, দুটো ফ্লোরিনের জন্য দুটো, 5টা দরকার। আর হচ্ছে বিজোড় ইলেকট্রন আরও দরকার পাই বন্ধনের জন্য 3টে, 5 3 8টা পাই বিজোড় ইলেকট্রন দরকার। তাহলে সেটা এইটার মতো হবে, 8টা বিজোড় ইলেকট্রন হবে। 8টা বিজোড় ইলেকট্রনের মধ্যে 3টে অক্সিজেন আর দুটো ফ্লোরিন, 5টা। তাহলে 1 2 3 4 5, তাহলে এই পর্যন্ত হাইব্রিডাইজেশন হবে। 5টা হাইব্রিডাইজেশন হবে। 5টার জন্য ফ্লোরিনের সঙ্গে দুটো, ফ্লোরিনের সঙ্গে দুটো, আর 3টে অক্সিজেনের সঙ্গে 3টে সিগমা বন্ধন তৈরি করবে। আর এই 3টে ইলেকট্রন অক্সিজেন, 3টে অক্সিজেনের সঙ্গে পাই বন্ধন গঠন করবে, অর্থাৎ sp3 ডিহাইব্রিডাইজেশন হবে। সেক্ষেত্রে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে না, এটা ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় গঠন হবে। তাহলে XCO3F2 ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় গঠন হবে। গঠনটা আমি একটু ছবি এঁকে দেখাচ্ছি, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় কিভাবে হয়। এবারে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় করতে গেলে ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ হবে। এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের, সরি আঁকাটা একটু অন্যরকম করলে ভালো হবে। এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের এবারে উপরের দিকে একটা ফ্লোরিন পিরামিড উঠে যাবে, নিচের দিকে একটা ফ্লোরিন পিরামিড তৈরি হবে। এইভাবে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় হবে। এই ছবিগুলো 3 ডাইমেনশনাল ছবি, একটু ইমাজিন করে নিতে হবে, কল্পনা করে নিতে হবে। এরপরে XCO2F4, XCO2F4 এর মধ্যে দুটো অক্সিজেন আছে, 4টে ফ্লোরিন আছে, মোট 6টা। তাহলে 6টা বিজোড় ইলেকট্রন লাগবে। আর দুটো অক্সিজেনের সঙ্গে দুটো পাই বন্ধনের জন্য দুটো বিজোড় ইলেকট্রন লাগবে, মানে 8টাই বিজোড় ইলেকট্রন লাগবে। তাহলে এইটা হবে। এই অবস্থায় 8টা বিজোড় ইলেকট্রন আছে। তাহলে হাইব্রিডাইজেশন আমাদের দরকার কত? 4টে ফ্লোরিন আর দুটো অক্সিজেন, 6টা, অর্থাৎ 6টা ইলেকট্রন এখানে লাগবে, 3 4 5 6। তাহলে sp3 d2 হাইব্রিডাইজেশন হবে। আর দুটো বিজোড় ইলেকট্রন রয়ে যাবে। এই দুটো বিজোড় ইলেকট্রন কি করবে? পাই বন্ধন গঠন করবে, দুটো অক্সিজেনের সঙ্গে পাই বন্ধন গঠন করবে। অর্থাৎ XCO2F4 যে গঠন হবে তাতে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন থাকবে না, এবং গঠনটা হবে কিরকম? মাঝখানে XC, চারদিকে 4টে ফ্লোরিন, উপরে আমি ছবিটা এঁকে দিই, 4টে ফ্লোরিন এই ছবির মধ্যে হয়ে যাবে। উপরে একটা ডবল বন্ড ও, নিচে একটা ডবল বন্ড ও হবে। এইরকম গঠন হবে, অর্থাৎ একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের উপরের দিকে একটা পিরামিড, নিচের দিকে একটা পিরামিড,
এরকম টাইপের হবে। ত্রিকোণীয় অ্যাকচুয়ালি ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় হবে, দ্বিপিরামিডীয় এটা অষ্টতলকীয় হওয়ার হবে। এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই বলে এর কোনো বিকৃত অবস্থা হবে না, অষ্টতলকীয় গঠনই থাকবে। এইভাবে প্রত্যেকটা যৌগের গঠন কিভাবে হচ্ছে, হাইব্রিডাইজেশন কিভাবে হচ্ছে বইতে ভালো করে দেওয়া আছে, তোমরা একটু ভালো করে শিখে নেবে। আর নিষ্ক্রিয় মৌলগুলোর ব্যবহার, এগুলো অনেক সময় শর্ট কোশ্চেনে আসে। যেমন বেকন লাইটে ব্যবহার করা হয় এয়ারপোর্টে, বেকন লাইটে কি ব্যবহার করা হয়, নিয়ন ব্যবহার করা হয়। এরকম নিষ্ক্রিয় মৌলগুলোর কিছু কিছু ব্যবহার আছে, এই ব্যবহারগুলো পড়ে নেবে। এই চ্যাপ্টারে আর বিশেষ কিছু তেমন নেই, আর কিছু বিক্রিয়া তো পড়তে বললাম, এগুলো একটু পড়ে নেবে। ওকে, বাই এভরিওয়ান।